আচ্ছা, অনেকের দেখলাম এই অনুপাত বিশ্লেষণ, এই টপিকসটার ম্যাথ করতে গিয়ে অনেকের প্রবলেম হচ্ছে বা অনেকে করতে পারছে না। তো আমি আজকে এই অনুপাত বিশ্লেষণ থেকে আসা বিভিন্ন ইউনিভার্সিটিতে বিগত বছরের প্রশ্ন সলভ করব। আশা করি এই প্রশ্ন সলভ করা দেখলে তুমি মানে তোমরা ক্লিয়ার হতে পারবে আর কি। যেহেতু পরীক্ষার আর বেশি সময় নাই, তো এখন ওই বেসিক থেকে আলোচনা করা সম্ভব না। এখন মানে ম্যাথ সলভ করাটাই জরুরি আর কি। তো সলভ করা দেখলেই আর তোমাদের প্রিপারেশন তো মোটামুটি আছে, তোমরা জানো। তো আমি সলভ করা দেখলেই তোমাদের হয়ে যাবে। তো শুরু করি। 246 নাম্বার কি বলছে দেখো। কোম্পানির নেট আয় 48,000 টাকা, নেট বিক্রয় 4 লক্ষ টাকা, গড় সম্পত্তি 6 লক্ষ টাকা হয়, তাহলে ওই কোম্পানির মুনাফার হার কত? আচ্ছা, মুনাফার হার নির্ণয়ের সূত্র কি? উপরে যাবে মুনাফা, নিচে যাবে মানে নেট বিক্রয়, গুণন 100 দিয়ে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা মুনাফার হার পেয়ে যাবো। এখানে যে গড় সম্পত্তি 6 লক্ষ টাকা দেওয়া আছে, এটা অতিরিক্ত তথ্য, এটা আমাদের লাগবে না। এটা আমাদের কনফিউজ করার জন্য দিয়েছে, মানে পরীক্ষার হলে তো এমনি মাথা টাথা গরম থাকে, তখন ঠিকভাবে মাথা কাজ করে না। তো এগুলো দেয় হচ্ছে কনফিউজ করার জন্য। তো আমরা ক্যালকুলেশন করি। উপরে 48,000, নিচে 4 লক্ষ, গুণন 100। এখন ক্যালকুলেশন করি। এই 3 শূন্য, এই 3 শূন্য কাটে, এই 2 শূন্য, এই 2 শূন্য কাটে, তাহলে থাকে কত? উপরে 48, নিচে 4, তাহলে ভাগ করলে হয় হচ্ছে 4 12 48। উত্তর হবে ঘ নাম্বার। আশা করি 246 নাম্বারটা আমরা সবাই বুঝতে পারছি। এবার দেখি নেক্সট। 247। 247 কি বলছে? নিচের কোনটি কার্যভিত্তিক অনুপাতের উদাহরণ? আচ্ছা, এটা হচ্ছে থিওরি টাইপ প্রশ্ন, এটা আমরা সবাই, মানে থিওরি তো আর বোঝার কিছু নাই, এটা তো কিছু জিনিস মুখস্থ রাখতে হয়। তো নিচের কোনটি কার্যভিত্তিক অনুপাতের উদাহরণ? খ, মজুদ পণ্যের আবর্তন অনুপাত কার্যভিত্তিক অনুপাতের উদাহরণ। এবার 248 নাম্বারটা দেখি। 248 নাম্বারে কি বলছে যে এবি এন্টারপ্রাইজের 2009 সালে গড় দেনাদার 75,000 টাকা, দেনাদার আবর্তনের হার 2 গুণ, নগদে নগদ বিক্রয় 1 লক্ষ টাকা হলে নেট বিক্রয় কত? আচ্ছা, নেট বিক্রয়ের সূত্র কি আমরা জানি নেট বিক্রয়ের সূত্র হচ্ছে নগদ বিক্রয় প্লাস ধার বিক্রয়। এই দুটো যোগ করলে আমরা নেট বিক্রয় পাবো। কিন্তু এখানে নগদ বিক্রয় দেওয়া আছে 1 লক্ষ টাকা, কিন্তু ধারে বিক্রয় কিন্তু দেওয়া নাই। ধারে বিক্রয় আমাদের বের করে নিতে হবে। তো এখানে দেনাদার আবর্তনের হার দেওয়া আছে 2 গুণ এবং গড় দেনাদার দেওয়া আছে। তাহলে দেনাদার আবর্তনের সূত্র কি? দেনাদারের আবর্তনের সূত্র আমরা জানি নেট ধারে বিক্রয় ডিভাইডেড গড় দেনাদার। এটা হচ্ছে দেনাদার আবর্তনের আহ, সূত্র। তো এখানে গড় দেনাদার দেওয়া আছে 75,000, আর দেনাদার আবর্তনের হার 2 গুণ দেওয়া আছে। তো এই দেনাদার আবর্তনের হার 2 গুণ মানে কি? 2 গুণ মানে হচ্ছে গড় দেনাদার যদি 75,000 হয়, তাহলে মানে ধারে বিক্রয় হবে হচ্ছে এই 75,000-এর 2 গুণ। তাহলে এই 75,000-এর 2 গুণ মানে কি? 75,000-এর 2 গুণ কত হয়? 75,000 2 গুণ হয় হচ্ছে 1.5 লক্ষ টাকা, 1,50,000। এটা হচ্ছে নেট ধারে বিক্রয়। এখন এর সাথে নগদ, মানে নগদ বিক্রয় আছে কত? 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা যোগ করলে উত্তর 2.5 লক্ষ টাকা পেয়ে যাবো আমরা। নেট বিক্রয় 2.5 লাখ টাকা। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা দেখি 249 নাম্বার। রেইনবো লিমিটেডের আয় বিবরণী অনুযায়ী বিক্রয় 64,20,000 টাকা, মানবিক মজুদ 9,80,000 টাকা, ক্রয় 45,40,000 টাকা, সমাপনী মজুদ 10,20,000 টাকা। মজুদ পণ্যের আবর্তনের হার কত? আচ্ছা, মজুদ পণ্য আবর্তনের হারের সূত্র কি? আমরা জানি মজুদ পণ্যর সূত্র, মানে পণ্য আবর্তনের সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ। তাহলে আমাদের প্রথমে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। তাহলে এখানে বিক্রয় দেওয়া আছে, যদি মুনাফা দেওয়া থাকতো মানে মুনাফা দেওয়া থাকতো, তাহলে আমরা বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যেতাম। যেহেতু মুনাফা দেওয়া নেই, তাহলে আমরা বিষাদায় বিবরণের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সূত্র শিখেছিলাম যে প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ করে সমাপনী মজুদ বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। তাহলে এখানে প্রারম্ভিক মজুদ আছে 9,80,000 এবং এর সাথে ক্রয় 45,40,000 যোগ করে সমাপনী মজুদ 10,20,000 বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। তাহলে আমরা বাদ দিই। তাহলে এই প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ করে সমাপনী মজুদ পণ্য বাদ দিলে আমরা পাবো হচ্ছে 45 লক্ষ টাকা বিক্রিত পণ্যের ব্যয়। 45 লক্ষ টাকা জায়গা নাই। আর পরীক্ষার প্রশ্নেও হয়তো তোমরা এমন জায়গা হবে না, যতটুকু মানে যতটুকু জায়গা থাকবে ওর মধ্যে আর কি করতে হবে। আচ্ছা, বিদ্যুৎ ব্যয় পেলাম 45 লক্ষ টাকা। এখন আমাদের লাগবে কি?
মুদ্রা পণ্য আবর্তনের মানে এটার হার নির্ণয় করতে আমাদের এখন দরকার হচ্ছে গড় মজুদ। গড় মজুদের সূত্র কি? প্রারম্ভিক মজুদ প্লাস সমাপনী মজুদ ডিভাইডেড 2। তাহলে আমরা প্রারম্ভিক মজুদের সাথে সমাপনী মজুদ যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা পেলাম। এখন এটা ক্যালকুলেশন, এই শূন্যগুলো কাটি, তাহলে উপরে থাকে 45, নিচে থাকে 10। এখন এই 10 দিয়ে 45 কে ভাগ করলে হবে হচ্ছে 4.5, কিন্তু অপশনে দেখো কোথাও কিন্তু 4.5 নাই। তাহলে এখন আমি উত্তর দেব কোনটা? আচ্ছা, এখন এই ক্ষেত্রে উত্তর দিতে হবে, দেখতে হবে যে এই 4.5 এর কাছাকাছি অপশনে আর কোনটা আছে। তো এখান থেকে 4.53। আচ্ছা, 4.5 মানে কিন্তু 4.50 মানে 4.50। তো এখানে 4.53 দেওয়া আছে, খ নম্বরে আছে 4.49, তার মানে এটাই সব থেকে কাছে হচ্ছে। যেহেতু উত্তরে আমরা পাইছি কত 4.50, এখানে দেওয়া আছে 4.49, তাহলে এটাই সব থেকে কাছে উত্তর। আর গ নম্বরে 54, ঘ নম্বরে 42। তো এইগুলা কোথাও মানে কোনোটাই কাছে নাই, কাছে আছে হচ্ছে 4.49, তার মানে খ নম্বর উত্তর হবে। এমন টাইপের প্রশ্ন কিন্তু থাকবে, এমন টাইপের প্রশ্ন থাকলে এইভাবে উত্তর করতে হবে। আচ্ছা, এবার 250। 250 নাম্বার কি বলছে? কিবরিয়া কোম্পানি লিমিটেডের নেট লাভ 12 লক্ষ টাকা অগ্রাধিকার। আচ্ছা, এটা হচ্ছে কোম্পানির অধ্যায় আছে না, ওই অধ্যায়ের অঙ্ক, এটা এই অধ্যায়ের না। আর এখানে বলছে কি শেয়ার প্রতি আয়, শেয়ার প্রতি আয় নির্ণয়, এটা তোমরা সহজেই পারবা। আর শেয়ার প্রতি আয় নির্ণয়ের সূত্র হচ্ছে মোট লভ্যাংশ যত থাকবে ওটাকে মোট শেয়ার দিয়ে ভাগ করলে আমরা শেয়ার প্রতি আয় পেয়ে যাবো। আর এই প্রশ্নটাও সম্ভবত ভুল দেওয়া আছে, এই প্রশ্ন অনুযায়ী যা উত্তর আসবে এটা অপশনে নাই, সুতরাং এটা আমরা করবো না, এটা উত্তরে মানে প্রশ্নে ভুল দেওয়া আছে। এবার আমরা করবো 251। আচ্ছা, 251 নম্বরে বলছে যে বাকিতে বিক্রয় 15,000 টাকা এবং বিক্রিত পণ্যের ব্যয় 10,000 টাকা এবং দেনাদার আবর্তনের হার 5 হয়, তাহলে গড় দেনাদার কত? আচ্ছা, গড় দেনাদার বের করতে যে এখানে বিক্রিত পণ্যের ব্যয় 10,000 আছে, এই 10,000 আমাদের লাগবে না। এখানে আমাদের এটা বের করার জন্য প্রথমে 5 সমান উপরে কি দেনাদার আবর্তনের সূত্র হচ্ছে নিট ধারে বিক্রয় ডিভাইডেড গড় দেনাদার। আচ্ছা, ধারে বিক্রয় কত আছে? 15,000। 15,000 ভাগ গড় দেনাদার, এই যে এই গড় নিচের এইটাই আমাদের বের করতে হবে। তো এটা ক্যালকুলেশন করি। এবার এই হট চিহ্নটা এই পাশে নিয়ে আসলাম, আর 5টা ওই পাশে গিয়ে নিচে চলে যাবে। তাহলে 15,000 নিচে 3, তাহলে 15,000 কে 3 দিয়ে ভাগ করলে 3 না সরি 5, নিচে 5, 15,000 কে 5 দিয়ে ভাগ করলে 3 5 15, 3,000 টাকা উত্তর। এই যে 251 নম্বরের উত্তর হবে হচ্ছে ক নাম্বার, 3,000 টাকা। এটাও ইজি ছিল, আশা করি তোমরা সবাই পারবা। এবার দেখি 252 নম্বর, নেক্সট। আচ্ছা, 252 নম্বরে বলছে দীর্ঘমেয়াদী দায় 30,000 টাকা, চলতি সম্পদ 27,000 টাকা, চলতি অনুপাত 3:1 হলে মোট দায় কত? আচ্ছা, মোট দায় নির্ণয় করার সূত্র কি? মোট দায়ের সূত্র হচ্ছে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় দুইটা যোগ করে আমরা পাবো হচ্ছে মোট দায়। তো এখানে চলতি সম্পদ 27,000 টাকা দেওয়া আছে, চলতি অনুপাত দেওয়া আছে 3:1। এই 3:1 মানে কি? 3:1 মানে হচ্ছে এই 3 হচ্ছে চলতি সম্পদ আর 1 হচ্ছে চলতি দায়। তো তাহলে আমরা এখন চলতি দায়, আমরা এখানে দীর্ঘমেয়াদী দায় যেহেতু 30,000 দেওয়াই আছে, তাহলে এখন আমরা চলতি দায় যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা মোট দায় বের করতে পারবো। তো দীর্ঘমেয়াদী দায় 30,000 টাকা আর চলতি সম্পদ 27,000 টাকা দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে 3:1। তাহলে এই 27,000 কে 3 দিয়ে ভাগ করলে 1 দিয়ে গুণ করলে আমরা চলতি দায় পেয়ে যাবো। তাহলে 3 নং 27, 3 নং 27 9,000, এই 9,000 হচ্ছে চলতি দায়। তাহলে 30,000 সাথে 9,000 যোগ করলে 39,000, উত্তর হবে 39,000, গ নাম্বারটা। আশা করি এটাও সবাই বুঝতে পারছো, এটাও ইজি ছিল, এটা সবাই পারার কথা। এবার দেখি 253 নাম্বার কি বলছে? যে ব্যবসায়ের কোন সম্পদের তারল্যের মাত্রা সর্বাধিক। আচ্ছা, ব্যবসায় কোন সম্পদের তারল্য মানে কি? যে হাতে মানে আমি চাইলেই খুব তাড়াতাড়ি কোন টাকাটা খরচ করতে পারবো বা কোন টাকাটা আবার কাজে লাগাতে পারবো। তো এখানে ব্যাংক দেওয়া, ব্যাংকে থেকে টাকা তুলতে হবে, এটা হচ্ছে তরল সম্পদ, ঠিক আছে। কিন্তু সব থেকে এখানে বলছে কি সব থেকে মাত্রা সর্বাধিক মানে সব থেকে তরল কোনটা? নগদ জমা।
আচ্ছা, নগদ প্রবাহ বলতে কি, আমার হাতে যেটা আছে নগদ সেটাই কিন্তু সব থেকে মাত্রাধিক হবে, মানে কারণ আমার হাতে যে টাকাটা আছে সেই টাকাটা আমরা চাইলেই খরচ করতে পারবো, কিন্তু ব্যাংকে যেটা আছে সেটা ব্যাংক থেকে তুলতে হবে। আর সমাপনী মজুদ তো এটা তো মানে সমাপনী মজুদে থাকে, এটা তো তরল হবে না, মানে সর্বাধিক তরল হবে না। আর অগ্রিম বীমা ইসলামী যেটা আমি না অগ্রিম বীমা ইসলামে দিছি, ওইটা যদি আমি খরচ করতে চাই তাইলে কিন্তু আমার ওর থেকে তুলে এনে আমাদের খরচ করতে হবে, সুতরাং এটা হবে না, উত্তর হবে খ নম্বর। এবার 254 নম্বর দেখি। 254 নম্বরে বলছে যে মোট বিক্রয় 4 লক্ষ টাকা, মোট লাভ 20%, গড় মজুদ 50,000 টাকা হলে মজুদ আবর্তন অনুপাত কত? আচ্ছা দেখো, মজুদ আবর্তনের সূত্রটা কি? মজুদ আবর্তনের সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ। তাহলে আমাদের প্রথমে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। ওই যে আমি প্রথমে আরেকটা মানে প্রথমে একটা অঙ্ক সলভ করার সময় বলছিলাম যে বিক্রিত পণ্যের ব্যয় দুই ভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে নেট বিক্রয় যদি দেওয়া থাকে তাহলে বিক্রয় থেকে লাভের হারটা মানে লাভটা বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পাবো। আর একটা হচ্ছে প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ করে সমাপনী মজুদ মাইনাস করলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায়। তো এখানে বিক্রয় দেওয়া আছে 4 লক্ষ টাকা আর মোট লাভ দেওয়া আছে 20%, তাহলে 4 লক্ষ 20% কত হয়? 4 × 2 = 8, 80,000 টাকা। তাহলে 80,000 টাকা লাভ, এই 80,000 টাকা লাভ যদি আমরা বিক্রয় থেকে বাদ দিই তাহলে কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাবো। তাহলে 80,000, 4 লক্ষ থেকে 80,000 বাদ দিলে কত থাকে? 3,20,000। এখানে লিখি 3,20,000, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখন নিচে হবে কত? গড় মজুদ 50,000 দেওয়াই আছে। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা উত্তর পেয়ে যাবো। এই 3 শূন্য, এই 3 শূন্য কাটে, এই শূন্য, এই শূন্য কাটে। তাহলে এখন এখানে উপরে 32, নিচে 5, এটাকে ভাগ করি, 5 দিয়ে 32 কে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাবো। আচ্ছা, 5 5 নং কত হয়? 45, এটা তো মেলাতে হয়ে যায়। 5 5 30, 6 30। আচ্ছা, আমরা এই 6 করার পর দেখবো যে 6 কোন কোন অপশনে আছে। 6 মানে প্রথমে 6 পেলাম, 6 ক নম্বরে আছে, খ নম্বরে আছে, তার মানে আমাদের আহ, আচ্ছা এটা এটা কিন্তু আর ক্যালকুলেশন করার প্রয়োজন নাই। এই যে 6 আমরা পেলাম কত? 5, 5 দিয়ে 32 ভাগ করার জন্য আমরা প্রথমে 5 সব 30 পেলাম, 6 পেলাম এখানে। এখানে দেখো খ নম্বরে 6 এর পরে 0 0 আছে, কিন্তু আমরা দেখতেছি কি এখানে আমাদের যেহেতু এই 32 থেকে 30 বাদ দিলে আরো 2 থাকে, তার মানে এরপরে 0 0 হবে না, আরো কিছু যাই হোক হবে। তার মানে আরো কিছু যদি হয় তাহলে হবে হচ্ছে এই 40, মানে 6.40 হবে। তার মানে উত্তর ক নম্বরটা হবে। মানে অত ক্যালকুলেশন করার দরকার নাই, কারণ পরীক্ষার হলে তো অত সময় পাওয়া যাবে না। একটা এমসিকিউ করার জন্য সর্বোচ্চ কত মনে হয় 35 সেকেন্ড না 40 সেকেন্ড মতো সময় পাওয়া যাবে। তো মানে একটু টেকনিকে করতে হবে যে যখন ধরো 32, এই 32 কে 5 দিয়ে ভাগ করব, ঠিক আছে? এখন এই 5 দিয়ে ভাগ করার পরে এই এখানে যা উত্তর পাবো এটাই কিন্তু আমার উত্তর হবে। তো প্রথমে 5 সব 30, 6 লিখি 30, এখানে পেলাম কত? 30। এখন দেখা যাচ্ছে যে এই 6 কোথায় কোথায় আছে? এই 6 আছে হচ্ছে ক এবং খ তে। এখন আরেকটা জিনিস দেখবো যে এই যেহেতু আমার এখানে 30, তার মানে এখানে 32 থেকে 30 বাদ দিলে 2 আরো থাকে, তার মানে এখানে আমার আরো কিছু হবে। এই 6 এর পরে আমার আরো কিছু আসবে, কিন্তু এখানে 6 এর পরে 0 0 আছে, তার মানে এই খ নম্বরটা হবে না, আর এই ক নম্বরটা উত্তর হবে। আশা করি বুঝতে পারছো এটা। এবার আমরা পরবর্তীটা দেখি। পরবর্তী কত? 255। 255 কি বলছে? অন্য সবকিছু অপরিবর্তিত থাকলে নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতের উপর কোনো প্রভাব ফেলবে না? আচ্ছা, চলতি অনুপাতের উপর প্রভাব ফেলে কোনটা? চলতি অনুপাতের কি আমরা চলতি অনুপাত জানি হচ্ছে সম্পদ ডিভাইডেড দায়, চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। এখন উপরে যেতে এরকম লেখা থাকে, উপরে থাকে হচ্ছে চলতি সম্পদ, নিচে থাকে হচ্ছে চলতি দায়। এখন এই সমীকরণের যে দুইটা থাকে, মানে একটা উপর পাশ থাকে একটা নিচ পাশ থাকে। এখন কোন লেনদেন দ্বারা যদি এই সূত্রের যে কোনো এক পাশ শুধু প্রভাবিত হয় তাহলে কিন্তু সেটা মানে অনুপাতের কোনো প্রভাব ফেলবে না। মানে কোনো লেনদেন দ্বারা যদি শুধু চলতি সম্পদ বৃদ্ধি পায় এবং চলতি সম্পদ হ্রাস পায়, সেই লেনদেন দিয়ে সেই লেনদেন অনুপাতের উপর কোনো প্রভাব ফেলবে না। আবার কোনো
লেনদেন দিয়ে যদি চলতি দায় বৃদ্ধি এবং চলতি দায় হ্রাস পায়, সেই লেনদেনটাও অনুপাতের উপর কোনো প্রভাব ফেলবে না। তো আমরা দেখি স্বল্পমেয়াদী ঋণ। স্বল্পমেয়াদী ঋণ নেওয়ার ফলে কি হয়? স্বল্পমেয়াদী ঋণ নেওয়ার ফলে আমাদের নগদ বাড়ে এবং দায়টা বাড়ে। এটা কিন্তু দুই পাশে বাড়তেছে। মানে নগদ টাকা মানে কি? নগদ সম্পদ বাড়লো এবং দায়টাও বাড়লো। কিন্তু আমি বলছিলাম কি যে প্রভাব প্রভাব ফেলবে না কোনটা? প্রভাব ফেলবে না হচ্ছে শুধু উপরেরটা প্রভাব মানে উপরটা চেঞ্জ হবে। দুইটাই চেঞ্জ হবে না। তো এই ক নাম্বার কারণে কিন্তু আমাদের সম্পদ বাড়তেছে এবং দায় বাড়তেছে। তার মানে উপরেও চেঞ্জ হচ্ছে, নিচেও চেঞ্জ হচ্ছে। তো এটা প্রভাব ফেলবে। এবং খ নাম্বারে কি দেখি? বিবিধ দেনাদার হতে নগদ আদায়। আচ্ছা, বিবিধ দেনাদার হতে যদি নগদ আদায় হয় তাহলে কি হয়? আমার চলতি সম্পদ হ্রাস পায়, মানে চলতি সম্পদ আদায় হয়েছে, নগদ টাকা আসছে, এজন্য চলতি সম্পদ বৃদ্ধি পাইছে এবং আমার দেনাদার কমে যাওয়ার কারণে চলতি সম্পদ হ্রাস পাইছে। এটা কিন্তু উত্তর হবে। এটার কারণে আমার শুধু এই উপরেরটাতে উপরেরটা পরিবর্তন হয়েছে। একবার সম্পদ বাড়েছে, আবার একবার সম্পদ কমেছে। এই গ নম্বরটা দেখি, বিবিধ পাওনাদারকে নগদ প্রদান। পাওনাদারকে নগদ প্রদান করার কারণে আমার নগদ সম্পদ কমেছে এবং দায় কমে গেছে। এটা মানে গ নম্বরের লেনদেনের কারণে আমার উপরেও পরিবর্তন হয়েছে, নিচেও পরিবর্তন হয়েছে। ঘ নম্বরের কারণে, ঘ নম্বর কি বলছে? নগদে স্থায়ী সম্পত্তি ব্যয়। এখানে তো স্থায়ী সম্পদ আসছে, এটা তো আর কোনো ইয়েই নাই। আচ্ছা, সরি দেখো, নগদে স্থায়ী সম্পত্তি বিষয় এটাও কিন্তু উত্তর হয়। নগদে স্থায়ী সম্পত্তি যদি আমি বিষয় করি তাহলে কিন্তু আমার শুধু নগদ সম্পদ বাড়ে, মানে চলতি সম্পদটা বাড়ে, নগদ টাকা বাড়ে এবং স্থায়ী সম্পদ কমে। তো এটাও কিন্তু ঘ নম্বরটা উত্তর হবে। এই ঘ নম্বর লেনদেনের কারণে আমার শুধু আহ, সূত্রের উপর পাশে বা এক পাশে পরিবর্তন হচ্ছে। আর আমি বলছি যে এক পাশে পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে কোনো মানে অনুপাতের উপর কোনো প্রভাব ফেলবে না। এবার দেখি 256 নম্বর, নিচের কোনটি পরিশোধিত আয়ের অনুপাত? আচ্ছা, এটা পরিশোধিত আয়ের অনুপাত হচ্ছে নগদ লভ্যাংশ ডিভাইডেড নেট মুনাফা। আর নিচে আর নাই। আপাতত আজকে এইগুলাই সলভ করলাম। আশা করি সবাই বুঝতে পারছো। আর যদি কেউ কোনো ম্যাথ যদি এরপরও না বুঝতে পারো তাহলে আমাকে ইনবক্সে আমার কাছে দিও, আমি সলভ করে দেবো ইনশাল্লাহ, বা বুঝাই দেওয়ার চেষ্টা করবো।